আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা নিখুঁত ডায়াচম্বকত্ব বা মেসনার প্রভাব ব্যাখ্যা করব। আমরা গত ক্লাসে অতি পরিবাহিতা বা সুপার কন্ডাক্টিভিটি সম্পর্কে জেনেছিলাম। তো সুপার কন্ডাক্টিভিটির একটা প্রপার্টি হচ্ছে নিখুঁত ডায়াচম্বকত্ব বা মেসনার ইফেক্ট। তো আমি যদি অতি পরিবাহিতা বা সুপার কন্ডাক্টিভিটি কি এটা আবার একটু রিপিট করি, তাহলে আমরা কি বলতে পারি যে আমরা জানি সাধারণত কোনো ধাতুতে বিদ্যুৎ চলতে গেলে কিছু বাধা বা রেজিস্ট্যান্সের সম্মুখীন হতে হয়, কিন্তু কিছু নির্দিষ্ট পদার্থ যদি খুব কম তাপমাত্রায় ঠান্ডা করা হয়, অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচার টিসি এর নিচে নিয়ে যাওয়া হয়, তাহলে হঠাৎ করে তাদের প্রতিরোধ ক্ষমতা বা এই যে রেজিস্ট্যান্সটা আছে ওইটা শূন্য হয়ে যায়। যখন রেজিস্ট্যান্স শূন্য হয়ে যায় তখন বিদ্যুৎ চলাচলে কোনো বাধার থাকে না। তো বিদ্যুৎ চলাচলে যদি বাধা না থাকে তাহলে ওই যে পদার্থটা আছে ওই অবস্থাটাকে বলা হয় অতি পরিবাহিতা বা সুপার কন্ডাক্টিভিটি, এবং পদার্থটাকে বলা হয় সুপার কন্ডাক্টর। অর্থাৎ যদি কোনো অতি পরিবাহী পদার্থের ভেতর একবার বিদ্যুৎ চালিয়ে দেওয়া হয় তাহলে এটি অনন্তকাল ধরে চলতে থাকবে, কারণ কোনো শক্তি এখানে নষ্ট হবে না। আর মেসনার প্রভাব হচ্ছে এই অতি পরিবাহিতার একটি বিশেষ বৈশিষ্ট্য। যখন একটি বস্তু অতি পরিবাহী হয়, অর্থাৎ তাপমাত্রা টিসি এর নিচে নেমে যায়, তখন এটি তার ভেতর থেকে সমস্ত চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, যাকে আমরা বি ভেক্টর দ্বারা প্রকাশ করি, এটা বের করে দেয়। তো এটা দুইভাবে ঘটতে পারে মেসনার ইফেক্ট। প্রথম হচ্ছে, আমি চিত্র সাহায্যে যদি একটু বোঝাই, প্রথমে আমরা এমন একটা ধাতু নিব, সেই ধাতু হচ্ছে তাপমাত্রা টিসি অর্থাৎ যে ক্রিটিক্যাল টেম্পারেচার আছে তার থেকে বেশি। তো ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে থাকলে এটা তো সুপার কন্ডাক্টর হবে না। তো ধরে নিলাম এটা হচ্ছে টি বড় টিসি থেকে, অর্থাৎ এখানে ক্রিটিক্যাল তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রায় এই বস্তুটা আছে। তো সেই ক্ষেত্রে যে ঘনত্বটা হবে রো, এটা 0 হবে না। কিন্তু যখনই আমরা এটাকে শীতলীকরণ করতে থাকবো, অর্থাৎ তাপ কমাতে থাকবো, এটাকে আমরা টিসি এর নিচে অর্থাৎ ক্রিটিক্যাল তাপমাত্রার নিচে নিয়ে যাব, অর্থাৎ টি থেকে টিসি বেশি হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে ঘনত্বটা থাকবে সেটা 0 হয়ে যাবে, রো ইজ ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, এই যে পদার্থটা আছে এবার তো এটা কি হয়ে গেল, সুপার কন্ডাক্টর হয়ে গেল, অর্থাৎ অতি পরিবাহী একটা পদার্থ হয়ে গেল। এবার আমরা বাইরে থেকে একটা চুম্বক ক্ষেত্র দিব এটার ভিতরে। তো এই যে এই পর্যায়ে যখন তাপমাত্রা বেশি ছিল ক্রিটিক্যাল তাপমাত্রার চেয়ে, তখন যদি কোনো চুম্বকের পাশে আমরা এই পদার্থটাকে রাখি, বা এটা তো আর সুপার কন্ডাক্টর এখনও হয় নাই, তাহলে আমরা দেখতে পাবো যে চৌম্বক ক্ষেত্র সেটির ভেতরে প্রবেশ করবে। তখন এটি সাধারণ পরিবাহীর মতোই আচরণ করবে। কিন্তু যখন শীতলীকরণ করতে করতে এই ক্রিটিক্যাল তাপমাত্রার নিচে নিয়ে যাব, তখন আমরা এই অবস্থাটাকে বলতে পারবো অতি পরিবাহী অবস্থা। যখন পদার্থটি অতি পরিবাহী হয় তখন সেটি চৌম্বক ক্ষেত্রকে সম্পূর্ণরূপে বের করে দেয়, বা আমরা যদি বাইরে থেকে চৌম্বক ক্ষেত্র দেই তাহলে ওই চৌম্বক ক্ষেত্রকে প্রতিহত করে এবং চৌম্বকটি এর উপরে ভেসে থাকতে পারে। তো আমরা বাইরে থেকে যদি চৌম্বক ক্ষেত্র দিই, এটা হচ্ছে এইচ চৌম্বক ক্ষেত্র, এটার মধ্যে দিতে চাই, তাহলে এটার ভিতরে এই চৌম্বক ক্ষেত্রকে ঢুকতে দিবে না, এটা প্রতিহত করে এই চৌম্বক ক্ষেত্রের উপরেই ভাসতে থাকবে এবং এটাকে দূরে সরায় দিবে। সেক্ষেত্রে এই পদার্থটি ক্ষেত্র প্রত্যাহার করবে। তো এখানে আমরা কি দিলাম, চৌম্বক ক্ষেত্র। তো এই সম্পূর্ণ অংশটা আমি আবার বলতে চাচ্ছি যে প্রথম অবস্থায় যখন এই পদার্থটা ছিল এটা সাধারণ পরিবাহীর মতো আচরণ করবে, কারণ এটা স্বাভাবিক টেম্পারেচার আছে, অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচার আমরা নিয়ে যাই নাই, সেক্ষেত্রে রো নট ইজ ইকুয়াল টু 0। যখন আমরা এই পদার্থটাকে শীতলীকরণ করব, তো অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচারে নিচে নিয়ে যাব, অর্থাৎ তাপমাত্রাটা কম থাকবে, সেক্ষেত্রে রো সমান 0 হয়ে যাবে। এবং আমরা বাইরে থেকে যখন চৌম্বক ক্ষেত্র দিব তখন এই যে পদার্থটা আছে এই পদার্থের ভিতরে চৌম্বক ক্ষেত্রের ভিতরে প্রবেশ করতে দিবে না, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যেই ভাসতে থাকবে এবং ক্ষেত্রটাকে প্রত্যাহার করবে, অর্থাৎ এটার ভিতরে কোনো চৌম্বক ক্ষেত্র থাকবে না। এবার এর আরেকটা ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে তো আমরা কি করলাম, যে একটা সাধারণ পরিবাহীকে টেম্পারেচার কমায়া ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে নিয়ে গেলাম। এবার আগে থেকে যদি একটা পদার্থের ভিতরে চৌম্বক ক্ষেত্র থাকে তখন কি ঘটবে, তো ধরে নিলাম একটা পদার্থ আগে থেকে এই পদার্থের ভিতরে চৌম্বক ক্ষেত্র বিরাজমান, তো এটার ভিতরে এইচ আছে। তো সেক্ষেত্রে এটাকে যদি আমরা শীতলীকরণ করি, এটা তো টেম্পারেচার টিসি, হ্যাঁ। তো এই চৌম্বক ক্ষেত্রটাকে যদি শীতলীকরণ করতে থাকি একটা সময় দেখা যাবে যে এটার ভিতর থেকে চৌম্বক ক্ষেত্রটা সরায় দিবে, দূরে সরায় দিবে, অর্থাৎ এটার ভিতরে কোনো চৌম্বক ক্ষেত্রই থাকবে না, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের উপরে ভাসমান অবস্থায় থাকবে, ক্ষেত্র প্রত্যাহার করে দিবে।
তো এটার ভিতরে কোনো চৌম্বক ক্ষেত্র রাখতে দিবে না, এটার যে ক্ষেত্রটা আছে এটা বাইরে সরায় দিবে। তো আশা করি আমরা এই দুইটা ঘটনা বুঝতে পারছি। প্রথম ঘটনার মধ্যে কোনো আগে থেকেই কোনো চৌম্বক ক্ষেত্র ছিল না, তো পরবর্তীতে আমরা এটার মধ্যে বাইরে থেকে চৌম্বক ক্ষেত্র দিলাম, কিন্তু সে ক্ষেত্রটা প্রত্যাহার করলো। আবার কোনো পদার্থ আছে যে পদার্থের ভিতরে এমনিতেই চৌম্বক ক্ষেত্র থাকে, ওইটাকে যদি আমরা শীতলীকরণ করি ওটার ভিতর থেকে চৌম্বক ক্ষেত্রটা সরায় দিবে, এই যেটা। তো সেম ঘটনাটাই আমরা আনসারের মধ্যে লিখছি, তো এখানে আমরা পড়লেই বুঝতে পারবো। তো মেসনার ও ওস্টেনফিল্ড 1933 সালে আবিষ্কার করেন যে বহিস্থ চৌম্বক ক্ষেত্রে কোনো অতিপরিবাহীকে স্থানান্তর তাপমাত্রা টিসি এর নিচে যদি শীতল করি তাহলে এর মধ্যকার চৌম্বক ফ্লাক্স বহিষ্কৃত হয়, অর্থাৎ এটি নিখুঁত ডায়াচুম্বকের ন্যায় আচরণ করে। এই ঘটনাটাকে মেসনার প্রভাব বলে। তো এই ধরনের চৌম্বক ফ্লাক্স বহিষ্করণের ঘটনা সেক্ষেত্রেও ঘটে যখন অতিপরিবাহীকে প্রথমে স্থানান্তর তাপমাত্রা টিসি এর নিচে শীতল করে এবং অতঃপর চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে। এ থেকে দেখা যায় একটা অতিপরিবাহী ডায়াচুম্বক আচরণের গঠন ইতিহাসের উপর নির্ভর করে না এবং মেসনার ক্রিয়া একটি প্রত্যাবর্তী ঘটনা। তো এখানে দুইটা ক্ষেত্র ধরছে, একটা হচ্ছে আগে থেকে একটা চৌম্বক ক্ষেত্র ছিল, তো সেটাকে শীতলীকরণ করা হয়েছে, এবং আরেকটা হচ্ছে যেটার মধ্যে স্বাভাবিক একটা পদার্থ, পরিবাহী পদার্থ, এটাকে শীতলীকরণ করে বাইরে থেকে একটা চৌম্বক ক্ষেত্র দিছে, তো এটাকে প্রত্যাহার করছে। তো এবার লক্ষ্য করি, যেহেতু এখানে বি ভেক্টর অর্থাৎ বহিস্থ যে চৌম্বক ক্ষেত্র এটা হচ্ছে 0, অর্থাৎ এটার ভিতরে কোনো চৌম্বক ক্ষেত্র নাই, তাই আমরা ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে লিখতে পারি বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে মিউ নট এইচ ভেক্টর প্লাস এম ভেক্টর। হ্যাঁ, তো এখানে বি হচ্ছে মোট চৌম্বক প্রভাব বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, এইচ কি, এইচ হচ্ছে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ বাইরে থেকে আমরা যে ম্যাগনেটিক ফিল্ডটা দিলাম ওইটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, আর এম হচ্ছে বস্তুতে সৃষ্ট চুম্বকায়ন। তো এই এমটা মূলত কি, যখন কোনো পদার্থের ভেতরে বহিরাগত চৌম্বক ক্ষেত্র এইচ প্রয়োগ করা হয় তখন সেই পদার্থ নিজেই একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। হ্যাঁ, তো এই অতিরিক্ত যে চৌম্বক ক্ষেত্রের ঘনত্বটা আছে ওইটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, তো এই জন্য এইচের সাথে এম যোগ করতে হয়। তো বি ভেক্টর 0 হয়ে গেলে মিউ নট এইচ ভেক্টর প্লাস এম ভেক্টর সমান হচ্ছে 0 লিখতে পারি। তো মিউ নট ওই সাইডে গেলে 0 হয়ে যাবে, এইচ ভেক্টর প্লাস এম ভেক্টর ইকুয়াল টু 0, তাহলে এইচ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস এম ভেক্টর। তো এটা হচ্ছে বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া, আর এটা হচ্ছে ভিতরে নিজে একটা উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ড, আর এরা একে অপরের নেগেটিভ। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, যে এইচ ভেক্টর ডিভাইডেড বাই এম ভেক্টর ইকুয়াল টু -1। তো এখানে -1 থাকবে না, এম ভেক্টর এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এইচ ভেক্টর বাই এম ভেক্টর হচ্ছে -1, যাকে আমরা চাই দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, চাই একটা নিখুঁত ডায়াচুম্বকের জন্য সত্য। তো যখন আমরা ডায়াচুম্বক নিয়ে আলোচনা করব তখন এই ব্যাপারটা আসবে, তো সেই ক্ষেত্রে আমরা আরও ভালোভাবে ডায়াচুম্বক সম্পর্কে জানতে পারবো। তো আশা করি আমরা এই প্রশ্নটা বুঝতে পারছি।